অর্থাৎ মানুষকে বুঝতে হবে যে ডেভেলপমেন্ট আর আন্ডার ডেভেলপমেন্ট এই দুটোর প্রকৃত বৈশিষ্ট্য কি কি আছে। আমি যদি না বুঝি যে ডেভেলপমেন্টের বৈশিষ্ট্য কি, কে কোন কোন বিষয়গুলো আনলে তবে ডেভেলপমেন্ট আসবে বা ডেভেলপমেন্টের ফলে কি কি হচ্ছে, এবং ঠিক সেটা আন্ডার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে কোন কোন বিষয়গুলো থাকলে পরে আন্ডার ডেভেলপমেন্ট হচ্ছে, কোন কোন বিষয়গুলো আনলে পরে আর আন্ডার ডেভেলপমেন্টটা চলে যাবে, এই দুটো বিষয় আমাদের প্রথমে গুরুত্ব সহকারে বুঝতে হবে যে ডেভেলপমেন্ট আর আন্ডার ডেভেলপমেন্টের বৈশিষ্ট্যটা কি। তারপর সেই অনুযায়ী যেই সমস্ত দেশ আন্ডার ডেভেলপড, সেই জায়গার আন্ডার ডেভেলপমেন্টের সেই রিজনগুলোকে সরাতে হবে। সেই জায়গায় ডেভেলপমেন্টের যে বৈশিষ্ট্যগুলো আমরা অবজার্ভ করেছি সেইগুলো এখানে ইনপুট করতে হবে। খুবই সিম্পল একটা কথা, যে আমরা দুটো জিনিসকে অবজার্ভ করছি, ডেভেলপমেন্ট জিনিসটা কি সেটা আমরা আন্ডার ডেভেলপমেন্ট এরিয়ায় যদি মানে এক তো বাধাগুলোকে সরানো এবং নতুন নতুন পদ্ধতিগুলোকে সেখানে ঢোকানো, ব্যাস এইটুকুই। Inspired by the work of Talcott Parsons, Smeltzer elucidated that the modernization process was made up of four sub-processes. ম্যাক্স ওয়েবার বলল, সেটার দ্বারা উদ্বুদ্ধ হলো ট্যালকট পারসন, সেটার দ্বারা উদ্বুদ্ধ হয়ে স্মেলসার আবার বললেন যে চারটে উপপ্রক্রিয়ার কথা। সাব প্রসেস কি জিনিস? দ্য মডার্নাইজেশন অফ টেকনোলজি, দ্য কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন। যে তুমি তোমার প্রযুক্তিগুলিকে যদি মডার্নাইজ করো তাহলে এটি হবে হচ্ছে মডার্নাইজেশনের প্রসেসে একটা ইম্পর্টেন্ট সাব প্রসেস। তুমি তোমার এগ্রিকালচারকে কমার্শিয়ালাইজেশনের সাথে যুক্ত করে দাও। কিভাবে এগ্রিকালচারকে কমার্শিয়ালাইজেশনের সাথে যুক্ত করবে? কোনো একটি জমি, সেই জমিটিকে কি করতে তুমি ব্যবহার করো? তুমি ধান উৎপাদন করতে ব্যবহার করো না, ধান উৎপাদন করতে ব্যবহার করো না, এমন জিনিস ব্যবহার করো যার অনেক অর্থকারী উপকারিতা আছে। অর্থকারী উপকারিতা বলতে তুমি এখানে পাটের চাষ করো, তুমি ওখানে কফির চাষ করো, চায়ের চাষ করো, এমন কিছু করো যেটা দিয়ে অনেক টাকা আসবে, শুধুমাত্র পেট ভরানোর জন্য না। তাহলে এটা হচ্ছে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা আমাদের বোঝানোর অপেক্ষা রাখে না, এবং আরবানাইজেশন মানে নগরায়ন। তাহলে এই পদ্ধতিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা পুরোপুরিভাবে এই যে তাহলে আমরা যে প্যাটার্ন ভেরিয়েবল পার্সপেক্টিভ আছে তার আন্ডারে এই প্রসেসগুলো আমরা পেলাম। These processes sometimes occur simultaneously and sometimes at different times. For example, in many colonial situations, agriculture becomes commercialized within industrialization. Nevertheless, these four processes affect the social structure of traditional society in similar ways. যে অনেক সময় আমরা দেখেছি যে কৃষিকরণ শিল্পায়নে পরিণত হয়, এবং এটা এক এক সময় এক এক জায়গায় এক এক রকম ভাবে হয়েছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে ট্র্যাডিশনাল সোসাইটির সাথে মডার্ন সোসাইটির একটা ডিফারেন্সিয়েশন চলে আসে, ফার্স্টলি। সেকেন্ডলি, as this differentiated units merge into larger units of the freedom type, new relationships which are not based on kinship develop. This Meltzer calls the process of integration. ওই যে মনে করে দেখো আমরা বললাম অর্গানিক সোসাইটির কথা, যে সোসাইটিতে মানুষ মানুষের সাথে যে আত্মীয়তা, সেই আত্মীয়তার মধ্যে এখন আর মনের মিল নেই, বরং অন্যান্য মানুষের সাথে স্পেশালাইজেশনের কারণে, ডিভিশন অফ লেবারের কারণে মনের মিল তৈরি হচ্ছে, কারণ জাস্ট বিকজ অফ ডিভিশন অফ লেবার। তাহলে এই নতুন সমাজে সেই জিনিসটা কিন্তু তৈরি হয় যে আত্মীয়তার বাইরেও অনেক সম্পর্ক তৈরি হয়, জাস্ট বিকজ অফ ডিভিশন অফ লেবার অ্যান্ড স্পেশালাইজেশন। Thirdly, Smeltzer shows that through such differentiation, social disturbances such as mass hysteria, outbursts of violence, religious and political movements may occur, which reflects uneven processes of change. This can lead to conflict between the old and new orders of society. স্মেলসার এটাও দেখালেন যে এইগুলির ফলে যদি পরিবর্তনটা প্রত্যেকটি মানুষ সমানভাবে না পায় তাহলে রাজনৈতিক এবং ধর্মীয় আন্দোলন হতে পারে, হিংসাত্মক রূপ নিতে পারে, সেগুলি গণহিস্টেরিয়া দেখা দিতে পারে। আসলে কিন্তু যা মানুষের মধ্যে যে আনইভেন সোশ্যাল রিসোর্সেস ডিস্ট্রিবিউট হচ্ছে তারই একটা এক্সাম্পল। অর্থাৎ পুরনো সমাজ এবং নতুন সমাজের মধ্যে একটা কনফ্লিক্টের তৈরি হয়, যেটা কিনা সমাজের শৃঙ্খলাটাকে ব্রেক করে দেওয়ার চেষ্টা করে। এটা আমরা পড়ছি, মনে করে দেখো কোন পার্সপেক্টিভের আন্ডারে? দ্য আইডিয়াল টিপিক্যাল পার্সপেক্টিভ,
তার মধ্যে ফার্স্ট পড়লাম প্যাটার্ন ভেরিয়েবল, যেখানে আমরা বিভিন্ন প্যাটার্ন দেখলাম। এরপর আমরা পড়বো হিস্টোরিক্যাল স্টেজ পার্সপেক্টিভ। এখানে আমরা কি দেখবো হিস্টোরিক্যাল স্টেজ পার্সপেক্টিভে? এক, in this perspective, apart from identification of the gap between characteristics of development and underdevelopment, it also specifies the intermediate stage and their characteristics. আগেরটা কি বললো যে ডেভেলপডের চরিত্র বোঝো, আন্ডার ডেভেলপডের চরিত্র বোঝো, ডেভেলপডের ক্যারেক্টারিস্টিক্স গুলো আন্ডার ডেভেলপমেন্টের উপর ফেলে দাও, আন্ডার ডেভেলপমেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলোকে সরিয়ে দাও, ডেভেলপমেন্ট চলে আসবে। কিছু সাব প্রসেস আছে লাইক কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, লাইক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন, আর আরেকটা ছিল, সেগুলোকে তুমি যদি দিয়ে দাও তাহলে কাজ শেষ। তাহলে ওটা ছিল যে প্যাটার্ন ভেরিয়েবল। এইটা ডেভেলপমেন্ট আর আন্ডার ডেভেলপমেন্টের মাঝের যে ডিফারেন্স সেটাকেও পর্যন্ত আইডেন্টিফাই করে এবং ব্যক্ত করে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় হিস্টোরিক্যাল স্টেজ পার্সপেক্টিভ। আর কি পড়বো এখানে? এখানে কতগুলো স্টেজ আছে, এই স্টেজগুলো খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট স্টেজ ট্র্যাডিশনাল সোসাইটি, এটা রোস্টও বলছিল। আমরা যদি একবার স্টেজগুলোর উপর চোখ বুলিয়ে নিই, ট্র্যাডিশনাল সোসাইটি, preconditions for take off, the drive to maturity, mass consumption। এই পাঁচটা স্টেজ খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেজ। গুরুত্বপূর্ণ বলছি এই কারণে যে এইগুলোর মাধ্যমে আমরা দারুণ কিছু বুঝতে চলেছি। According to Rostow, the process of change is simpler and self-sustaining. Economic growth could be achieved by following a 5-stage model of growth. He suggested that all societies can be placed in one of 5 categories or stage of economic growth. বলছে এই যে ডেভেলপমেন্ট বা গ্রোথ যেটাই বলি না কেন, সেটা কিন্তু আসলে সেলফ সাস্টেইনিং, যে সেটা নিজে নিজেই একটা সমাজ নিজের চেষ্টাতেই ডেভেলপমেন্টের যেতে পারে, ডেভেলপ হতে পারে। কিন্তু তাকে 5টা পদ্ধতি ফলো করতে হবে, দেখে নিতে হবে যে সেই সমাজটা এই 5টা স্টেজের মধ্যে, পদ্ধতিটা ভুল বলেছি, এই 5টি স্তরের মধ্যে কোন স্তরে অবস্থান করছে। যদি ধরো তুমি শনাক্ত করতে পারলে যে এই সমাজটা দ্বিতীয় স্তরে অবস্থান করছে, মানে দ্য প্রি কন্ডিশনস ফর টেক অফে, তাহলে আমাদের কাজ হবে তাকে দ্য থার্ড স্টেজ দ্য টেক অফে নিয়ে যাওয়া। তারপর সেই সমাজটা আস্তে আস্তে টেক অফ থেকে যাবে ড্রাইভ টু ম্যাচুরিটি, তারপর মাস কনজাম্পশনে যাবে। অর্থাৎ প্রথমে কাজ হচ্ছে আমাদের যে শনাক্ত করা স্টেজগুলো। স্টেজগুলো কি কি এবার বোঝার চেষ্টা করি। The first stage, the traditional society. The essential feature of this society is that output is limited because of the inaccessibility of science and technology. Values are generally fatalistic and political power is non-centralized. অর্থাৎ পুরাতন সমাজে যা যা থাকতো, বিজ্ঞান নেই, প্রযুক্তিবিদ্যা নেই, বিজ্ঞান ও প্রযুক্তির সাথে আমরা সমাজটাকে একাত্ম করতে পারিনি। আমরা জানি বিজ্ঞান ও প্রযুক্তি একাত্ম হয় কোথায়? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে তো সেটাই না, যেখানে আমরা বিজ্ঞান আর প্রযুক্তির সাথে শিল্পকে যুক্ত করি। তাহলে ট্র্যাডিশনাল সোসাইটিতে এখনো সেই জিনিসগুলো আসেনি। পলিটিক্যাল পাওয়ারটা নন সেন্ট্রালাইজড, মানে কেন্দ্রীভূত না, ছড়িয়ে রয়েছে ক্ষমতাগুলো, কখনো প্রিস্টের হাতে, কখনো জমিদারদের হাতে। বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, যেখানে কিনা উৎপাদনটা খুবই কম। এই ধরনের সমাজে যেখানে কিনা ফ্যামিলি অ্যান্ড ক্ল্যান গ্রুপিংস আর এমফাসাইজড ইন দ্য সোশ্যাল অর্গানাইজেশন, পরিবার এবং আত্মীয়তাকে বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এটা ছিল ফার্স্ট স্টেজ, দ্য ট্র্যাডিশনাল সোসাইটি। সেকেন্ড স্টেজ কি? দ্য সেকেন্ড স্টেজ অফ গ্রোথ ইজ ওয়ান অফ ট্রানজিশন, মানে এটা ট্রানজিশনের অন্যতম। তার মানে কি একটা সমাজ, যে কোনো সমাজ একদম প্রথম ধাপে ট্র্যাডিশনালেই থাকে, তারপর ধীরে ধীরে সেটি প্রিকন্ডিশনস ফর টেক অফ পায়। এই কারণেই আমরা ট্রানজিশনাল স্টেজ বলছি। কি জিনিস? আর ট্র্যাডিশনাল সোসাইটি ডাজ নট মুভ ডিরেক্টলি ইনটু দ্য প্রসেস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। হঠাৎ করে কেউ একটা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে চলে যায় না। তার জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যাওয়ার জন্য তার মধ্যে কিছু জিনিস হতে হয়, তার মধ্যে কিছু ক্রাইটেরিয়া বা কন্ডিশন থাকতে হয়। সেখানে এমন কিছু সংস্কৃতি আসতে হয় যারা এই নতুন অর্থনৈতিক যে পরিবর্তন, সেই অর্থনৈতিক পরিবর্তনের যে মূল কাণ্ডারিগুলো সেগুলোকে জায়গা দেবে। শিক্ষা, এন্টারপ্রেনিয়রশিপ, প্রতিষ্ঠান, ব্যাংক সিস্টেম বা ক্যাপিটালিজম, এই জায়গাগুলোকে যদি জায়গা না দেয় একটা সমাজ, তাহলে হঠাৎ করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসতে পারে না। ধরো না যে কোনো একজন ব্যক্তির ইচ্ছা হলো যে সে শিল্প, মানে একটা নতুন ইন্ডাস্ট্রি স্থাপন করবে। তার জন্য তার কি লাগবে? টাকা। টাকা কে দেবে? ব্যাংক। ব্যাংক কিভাবে টাকা পাবে? ট্যাক্সেশনের মাধ্যমে সে টাকা মানে আর কি রেগুলেট হয়, সেখানে সে সুদে টাকা খাটায়।
তাহলে মানুষকে ব্যাংকের উপর নির্ভরশীলতা আসতে হবে। বাড়িতে টাকা রাখার যে কনসেপ্ট সেটাকে আমাদের ভুলে যেতে হবে। ব্যাংকে টাকা রাখবো তবে তো ব্যাংক সেটা সুদে খাটাবে, তারপর তো সেই টাকাটা সে ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে দিতে পারবে, তারপর তো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সেই টাকাটা খাটিয়ে ক্যাপিটাল ইমার্জ করতে পারবে, প্রোডাকশন বাড়াতে পারবে। সেই প্রোডাকশন থেকে আমরা আবার কনজাম্পশন করব, সেই কনজাম্পশনের টাকা দিয়ে সেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট ব্যাংকের লোন শোধ করবে। এইভাবেই তো পুরো জিনিসটা চলে। তো এটা বলছে যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং তার সাথে যোগাযোগ ব্যবস্থা, কমিউনিকেশন ব্যবস্থা, মানে পুরোপুরি নতুন একটা রদবদলের আগের স্টেজ, যেখানে কিনা আমরা ওই টেক অফ করার আগের স্টেজ, যে টেক অফের সমস্ত প্রসিডিওর আমরা রেডি রাখছি। কেন রেডি রাখছি? কারণ দ্য নেক্সট স্টেজ ইজ দ্য টেক অফ, মানে দ্য থার্ড স্টেজ। কি আছে এখানে? এই স্টেজে প্রকৃতপক্ষে ওই পুরাতন সমস্ত শৃঙ্খলাগুলো ভেঙে যায়, নতুন কোনো ফোর্স আসে, যেইগুলোর মাধ্যমে ইকোনমিক গ্রোথ আসে, ইকোনমিক মানে অর্থনৈতিক চাহিদা সেই সমাজটাকে ডমিনেট করতে থাকে, কৃষির বাণিজ্যিকীকরণ ঘটে, উৎপাদন বাড়তে থাকে, এবং তার সাথে একটি রাজনৈতিক পরিবর্তনও আসে। কারণ রাজনৈতিক গ্রুপগুলোই এই নতুন অর্থনৈতিক যে উন্নতি সেগুলোর একটা দায়িত্ব নেয়। তাদের রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলি বা দলগুলি তাদের হাতে আসে, যে তারা এই শিল্পের যে অর্থনৈতিক দিকটাকে কতটা উঁচু স্তরে নিয়ে যেতে পারে। দ্য ফোর্থ স্টেজ, দ্য ড্রাইভ টু ম্যাচুরিটি। তার মানে দেখো টেক অফ হয়ে গেছে, এবার ম্যাচুরিটির দিকে যাচ্ছে। এইখানে আরো কিছু মডার্ন টেকনোলজির সাথে ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মেলবন্ধন ঘটে। কারণ আমরা জানি যে যত দিন যাবে একদিন পেজারের জায়গায় মোবাইল আসবে, মোবাইলের জায়গায় 3G 4G 5G আমরা নতুন কমিউনিকেশন কানেকশন প্রসেসের সাথে আমরা আলাপ করব। টাইপরাইটারের জায়গায় ল্যাপটপ নেবে। তো এই জিনিসগুলো তো মানে আমরা এখন ম্যাচুরিটির দিকে যাচ্ছি। প্রযুক্তি আরো কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আরো রিডিফাইন্ড হয়ে যাচ্ছে, হেভি ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। যে শুধুমাত্র এখন আমরা চাহিদা পূরণের জন্যই যে ইন্ডাস্ট্রি সেটা নয়, এখন ইন্ডাস্ট্রি হয় কিভাবে সবচেয়ে বেশি আমরা মুনাফা লাভ করতে পারবো সেই কারণে। তাহলে ইন্ডাস্ট্রি ছিল প্রথমে যে এগ্রিকালচার আছি, মানুষের চাহিদা মিটছে না, খুবই কম উৎপাদন বাড়াতে হবে। পরবর্তী ক্ষেত্রে হয়ে যায় যে না, আমাদেরকে আরো কিছু নতুন নতুন ইন্ডাস্ট্রি স্থাপন করতে হবে, যাতে কিনা আমাদের প্রফিট অ্যাকুমুলেশন বা ওই যে সারপ্লাস ভ্যালু পরবর্তী ক্ষেত্রে আমরা কার্ল মার্কসে পাবো, সেইগুলো যাতে আমরা নিশ্চিত করতে পারি। এটা ছিল হচ্ছে ডেভেলপমেন্টের ম্যাচুরিটি স্টেজ। ফিফথ স্টেজ হচ্ছে মাস কনজাম্পশন, যে অনেক মানুষ ঝাঁপিয়ে পড়ে ওই যে আমরা বলি যে কনজিউমার ফোরাম, কনজিউমার রাইটস, তার মানে উপভোক্তা, গণ উপভোক্তা তৈরি হবে, যারা কিছু না বুঝেই ইকোনমিতে অংশগ্রহণ করবে শুধুমাত্র উপভোগ করার মাধ্যমে, মানে সেটা মানে ওই গ্রহণ করার মাধ্যমে, কনজিউম করার মাধ্যমে। The emergence of the welfare state is an example. Durable consumer goods and services are diffused on a mass basis. মানে এমন এমন জিনিস প্রডিউস হবে যে জিনিসগুলোর মাসের মধ্যে বিশাল চাহিদা থাকবে। Rostow thought of this theory as a dynamic one, that deals not only with economic factors but also with social decisions and policies of governments. তিনি এই যে থিওরিটা ছিল সেই থিওরির অনেক গুরুত্বপূর্ণ দিক খুঁজে পেলেন, কারণ তার মনে হলো যে এটি শুধুমাত্র অর্থনৈতিক দিকটি নিয়ে আলোচনা করে না, রাজনৈতিক এবং সামাজিক দুটো দিকেই মানে গভর্নমেন্টকে নিয়ে আলোচনা করে। আই মিন গভর্নমেন্টের পলিসি কি হবে, সমাজকে কেন্দ্র করে গভর্নমেন্ট কি ডিসিশন নেবে, সেই জিনিসগুলোকেও এই মডার্নাইজেশনের যে পার্সপেক্টিভটা আছে সেটাকে ডেসক্রাইব করবে বলে রোস্তম মনে করে। তাহলে এটা আমাদের গেল হচ্ছে ফার্স্ট পার্সপেক্টিভ, যেটা কেন ছিল একটু বড়ও ছিল, যে আমাদের প্যাটার্ন ভেরিয়েবল পার্সপেক্টিভ। প্যাটার্ন ভেরিয়েবলের মধ্যে আমরা কি পড়লাম, সরি আইডিয়াল টিপিক্যাল পার্সপেক্টিভ, আইডিয়াল টিপিক্যালের মধ্যে আমরা প্যাটার্ন ভেরিয়েবল পড়লাম আর হিস্ট্রিক্যাল স্টেজ পড়লাম। আর কি কি বাকি রইলো? ডিফিউশনিস্ট, সাইকোলজিক্যাল, মার্কসিস্ট। ডিফিউশন কথাটার সাথে আমরা পরিচিত আগেও। ডিফিউশন বলতে বোঝায় কোনো একটা জিনিস এক জায়গা থেকে সব জায়গায় ছড়িয়ে পড়া। মানেটা কি? যে এই অ্যাপ্রোচ অনুযায়ী কোনো একটা ডেভেলপড কান্ট্রি থেকে আন্ডার ডেভেলপড কান্ট্রিগুলোতে ছড়িয়ে পড়বে মডার্নাইজেশন। ফর এক্সাম্পল, আমরা জানি কোন একটি নগর মানে আরবান এরিয়া,
আরবান এরিয়ার পাশের এরিয়াগুলোকে বলে সাবআরবান এরিয়া। সাবআরবান এরিয়ার আরো ভেতরের এরিয়াগুলোকে বলে ভিলেজ এরিয়া। আরো ভেতরের জায়গাগুলোকে বলে রিমোট এরিয়া, মানে প্রান্তিক অঞ্চল। নগরে মোবাইল এলো, ধীরে ধীরে দেখা যায় যে এই মোবাইলটা সাবআরবান এরিয়ার লোকেদের মধ্যেও ছড়িয়ে পড়ছে, ধীরে ধীরে ভিলেজে ছড়িয়ে পড়ছে, ধীরে ধীরে মার্জিনালাইজড এরিয়ায় ছড়িয়ে পড়ছে। সেটা আমি টেকনোলজির কথা বলি, সেটা আমি স্কিলের কথা বলি, সেটা আমি এডুকেশনের কথা বলি, যে কথাই বলি না কেন, প্রত্যেকটা সমাজেই আমরা জানি, সেটা বিশ্বাস, মোরালিটি যাই হোক না কেন, কোনো একটা ডেভেলপড সোসাইটিতে যখন আসবে, আন্ডার ডেভেলপড সোসাইটি গুলোতেও সেগুলো ছড়িয়ে পড়বে, মানে ডিফিউজড হবে, এক জায়গা থেকে সমস্ত দিকে ছড়িয়ে পড়া। তাই এই মডার্নাইজেশন পার্সপেক্টিভের মতে যে মডার্নাইজেশন জিনিসটাই এরকম যে এক জায়গা থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ে। দ্য সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ কি আছে এখানে? দিস অ্যাপ্রোচ ইজ মেইনলি অ্যাসোসিয়েটেড উইথ ম্যাকলেল্যান্ড, পড়েছি আমরা ম্যাক্স ওয়েবারের ঠিক নিচে, যেখানে কিনা আমার ওই সোশ্যাল সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ ছিল, সেখানে আমরা এই ম্যাকলেল্যান্ডের নাম পড়েছি। হেগেন, এনার নামও আমরা ওখানে পড়েছি। দেখো সাইকোলজির ওপর জোর দিচ্ছে। অ্যাকর্ডিং টু ম্যাকলেল্যান্ড, অ্যাজ মেনশনড আর্লিয়ার ইন দিস ইউনিট, a society with a high level of achievement will produce energetic entrepreneurs, পড়েছি। who in turn will produce more rapid economic development, পড়েছি। This is because a high level of achievement among people makes them behave in ways which help them fulfill their entrepreneurial roles successfully. তাহলে দেখো চেঞ্জের ক্ষেত্রে আমরা যে যে পার্সপেক্টিভ গুলো পড়লাম, আসলে দেখছি যে মডার্নাইজেশনের মধ্যেও কিন্তু সেই জিনিসগুলোই আছে। তার কারণ কোথাও না কোথাও আমরা এটা বুঝতে পারি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের মেন উদ্দেশ্য, মানে একটা ডেভেলপমেন্ট বা একটা মডার্নাইজেশন, সেটার মেন উদ্দেশ্য হবে যে সেটার ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট। অ্যাকর্ডিং টু দিস অ্যাপ্রোচ ইজ দ্য প্রেজেন্স অফ অ্যাচিভমেন্ট, মোটিভেশন এবং মেম্বার, যে আমি একটা কিছু অ্যাচিভ করছি, এই যে আমার সাইকোলজিক্যাল নিড, যে আমাদের যেমন মধ্যে একটা কথা আছে যে ওয়েস্ট ইজ বেস্ট, মানে পশ্চিমী সংস্কৃতি যা করবে, পশ্চিমী সভ্যতার সবকিছুই ভালো, আমাদের সবকিছু খারাপ। তাহলে আমি মনে করছি আমি যদি সেরকম হতে পারি, সেটা আমার মডার্নাইজেশন। ঠিক সেরকমই আমার মনে যদি হয় যে ওটাই হলো অ্যাচিভমেন্ট, বা অ্যাচিভ করার জন্য আমাকে আরো কিছু করতে হবে, আরো কিছু করতে হবে, এই জিনিসটাই কিন্তু আসলে আমাদের ওই আরো গ্রোথ, আরো ডেভেলপমেন্ট, আরো মডার্নাইজেশনের প্রতি অগ্রবর্তী করে তোলে। এতক্ষণ আমরা যা যা পড়লাম, এই তার মধ্যে ওই সাইকোলজিক্যালও পড়ছে, তার মধ্যে এই আমাদের আইডিয়াল টিপিক্যাল ডিফিউশনিস্টও পড়ছে, এগুলো সবগুলোরই ক্রিটিসিজম হচ্ছে মার্কসিজম। মার্কসিস্ট তাহলে কি বলছে? অ্যাকর্ডিং টু মার্কসিস্ট থিওরি, the approach accepts the fundamental of the Marxist philosophical and sociological postulates. According to this approach, the underdeveloped of some countries and the development of others is linked to the emergence of the modern capitalist system on a global scale. So the cause of underdevelopment and the problems arising out of this are blamed on the growth of capitalism. এতক্ষণ আমরা কি বললাম? যে ডেভেলপের কন্ডিশন গুলো খোঁজো, আন্ডার ডেভেলপের কন্ডিশন গুলো খোঁজো, ডেভেলপমেন্টের কন্ডিশন গুলো আন্ডার ডেভেলপমেন্টের মধ্যে পাঠিয়ে দাও, আন্ডার ডেভেলপমেন্ট কেন আন্ডার ডেভেলপ সেগুলোকে খুঁজে বার করে সেগুলো সরিয়ে দাও। কিন্তু কার্ল মার্কস বলছে আসলে এই যে ক্যাপিটালিজম আসছে, সেই কারণেই কিন্তু আমরা এই বিষয়টি, যে মানে এই কারণেই কিন্তু যত মানুষ পিছিয়ে পড়ছে, কান্ট্রিগুলো আন্ডার ডেভেলপ কেন? কারণ সেখানে ক্যাপিটালিজম এসছে, অ্যাকর্ডিং টু কার্ল মার্কস। তো সবাই বলছে যে ক্যাপিটালিজম আসুক, মডার্নাইজেশন আসুক, সেই কারণেই পরিবর্তন হবে। কার্ল মার্কস ঠিক উল্টো কথাটাই বলছে, এবং এই কথাটাই কিন্তু আমরা একদম সবার ফার্স্টে পড়েছিলাম, যে হ্যাঁ কোথাও না কোথাও যে কার্ল মার্কস সবার বিরোধী, যে যারা অন্যরা যে পার্সপেক্টিভ দিচ্ছে, তাহলে কার্ল মার্কসের মতে যখন আমরা এই জিনিসগুলোকে সরিয়ে দিতে পারবো, যে কোনো ক্যাপিটালিজম গ্রোথ করবে না, all human will become equal regarding anything political, education, economy, তখনই একমাত্র আমাদের প্রকৃত ডেভেলপমেন্ট আসবে। এটা ছিল হচ্ছে কার্ল মার্কসের পার্সপেক্টিভ। এই পার্সপেক্টিভে যারা বিশ্বাস করে, তারা কিন্তু কোনোভাবেই নিজেদের কান্ট্রিতে ক্যাপিটালিজম আসুক বা ক্যাপিটালিজম স্ট্রেংথেন হোক, সেটা কোনোভাবেই চায় না। Followers of this approach further state that the policies and schemes for development pursued by the ruling class of the advanced capitalist countries are based on a theory of development which relies on strengthening and furthering the interest of the propertied class and the rich. যে যত রকম অর্থনৈতিক পলিসি গ্রহণ হয়, অর্থনৈতিক
পরিবর্তন হয় সেগুলো ওই ধনী ইন্ডাস্ট্রিয়ালিস্ট ক্যাপিটালিস্টদের কথা মাথায় রেখেই হয়। এই কারণে তারা অন্যান্য সমস্ত পার্সপেক্টিভের বিরোধী ছিল। তাহলে এতক্ষণ আমরা কি পড়লাম? এই চ্যাপ্টারে যেগুলি আছে কি কি আছে? এক, পার্সপেক্টিভ অফ সোশ্যাল চেঞ্জ দেখলাম আমরা যে সামাজিক পরিবর্তনের কি কি পার্সপেক্টিভ ছিল। কনসেপ্ট আর ফিচার পড়লাম 1 2 3 4 করে। তারপর পার্সপেক্টিভ অফ মডার্নাইজেশনে আমরা দেখলাম যে সোশ্যাল চেঞ্জের পার্সপেক্টিভ গুলোই আসলে মডার্নাইজেশন রয়েছে, কারণ তার মধ্যে অনেকগুলো মিল আছে। তারপর এবার আমরা পড়বো ক্রিটিক্স অফ মডার্নাইজেশন থিওরি, যে এই যে পুরো মডার্নাইজেশন থিওরি সেইটার ক্রিটিসিজম। তাহলে এতগুলো যে আমরা থিওরি পড়লাম, এতজন এত কথা বলেছেন, সেটা কার্ল মার্কস হোক বা রোস্তো হোক বা ওয়েবার হোক বা জিমেল, পার্সনস, এই সব কিছুর প্রত্যেকটা থিওরির এবার আমরা ক্রিটিসিজম পড়বো, যে ক্রিটিসিজম কি বলছে। এইখানে criticism of modern theories in analyzing the assets of the modernization theories, it should be understood that this school of thought emerged in the early years of the 1950s and began to disappear in the 1970s, when belief in it started to wane. In the light of this, it could be presupposed that the weakness of modernization theories outnumber its strength. Otherwise, the theories should still be relevant today. The strengths. The main quality of modernization theory is its simplicity. The objective is already visible in the image of the West, and the path to follow is laid to by the history of Western evolution. All that remains is for the traditional society to recognize what is needed from examination of other takeoffs of modernity for their own culture to evolve. কোনো একটি থিওরি ততদিন টিকে থাকে যতদিন তার ভালোগুলো বেশি হয়, খারাপগুলো কম হয়। কিন্তু যখন দেখব কোনো একটি থিওরি বা পার্সপেক্টিভের ভালোর সংখ্যা কম, খারাপের সংখ্যা বেশি, তখন কিন্তু সেটি আর টিকে থাকে না। মডার্নাইজেশন থিওরির ভালো দিক ছিল একটাই, যে তার সিম্পলিসিটি, এর অবজেক্টিভ খুবই ক্লিয়ার ছিল, যে ওয়েস্ট ইজ বেস্ট। ওয়েস্টকে তুমি ফলো করো, ডেভেলপমেন্টকে ফলো করো। ডেভেলপমেন্টকে যদি তুমি ফলো করো, তাহলে সেখানের যে সিনারিওগুলো, সেগুলো তুমি যদি নিজের কান্ট্রিতে বা নিজের সোসাইটিতে নিয়ে আসো, সেগুলোকে ফলো করলেই তুমি মডার্নাইজেশনে পৌঁছে যেতে পারবে। উইকনেসে আমরা পড়বো যে ঠিক আছে, উইকনেস কিন্তু বেশি। উইকনেস আমরা অনেকগুলো পাবো। কতগুলো আছে? 1 2 3 4, প্রত্যেকটাই মার্ক করা আছে 5। তার কারণ ওই যে বললাম যে একটা পার্সপেক্টিভ তখন টিকে থাকে 6টা যখন তার সংখ্যা বেশি হয়, স্ট্রেংথের সংখ্যা বেশি হয়। কিন্তু এখানে দেখছি উইকনেসের সংখ্যা 6টা। কিভাবে 1 2 করে বুঝে নিই। Modernization may be revolutionary in what it replaces the traditional with the modern, but it must also be considered that revolutions can take some time. They are not an instantaneous event. আমরা জানি যে যে কোনো একটা পুরাতন সমাজ সেই সমাজটিকে মডার্নাইজেশন বদলে দিচ্ছে, কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে এই বদলটা কিন্তু সবসময় এত সহজ হয় না। অনেক সময় এই বদল করতে গিয়েই বিপ্লবও আমাদের মুখোমুখি হতে হয়, মানে বিপ্লবের সাথেও মুখোমুখি হতে হয়। Another criticism put forth is that while the developing countries struggle to update its social, political, and economic structures to those of the developed countries, it is extremely likely that the modernized country will continue to grow at the same or possibly faster rate that the developing country will find it difficult to catch up. অর্থাৎ তুমি কোনো একজনকে ফলো করছো, আজ দেখলে যে সে সাদা রঙের একটা জামা পরেছে, কাল তুমি সাদা রঙের জামা পরে এলে, দেখলে যে সে পরের দিন হলুদ রঙের জামা পরে এসেছে। তুমি আবার পরের দিন হলুদ রঙের জামা পরে এলে, দেখলে যে সে পরের দিন কালো রঙের জামা পরে এসছে। অর্থাৎ তুমি যে সোসাইটিটাকে ফলো করছো, যে ডেভেলপড সোসাইটিটাকে ফলো করছো, সেও তো বদলাচ্ছে, তার মধ্যেও তো চেঞ্জ আসছে। তো একটা ডেভেলপিং কান্ট্রি, মানে যে কান্ট্রিটা ডেভেলপড হচ্ছে, এখনো প্রসেসে রয়েছে, তার পক্ষে সমানভাবে ফলো করা এবং ক্যাচ করা সেই ডেভেলপড কান্ট্রিটাকে সম্ভব না, কারণ সে তো অনেক লেভেল এগিয়ে আছে। এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা। এক্ষেত্রে আমি একটা জিনিস সাজেস্ট করব, যে আমরা যদি খুব মন দিয়ে পার্সপেক্টিভ গুলো পড়ে থাকি, তাহলে কিন্তু আমরা নিজেরাই অনেকগুলো সমালোচনা লিখে দিয়ে আসতে পারবো, উইকনেস লিখে দিয়ে আসতে পারবো। যেমন ওপরের দুটো, যে হ্যাঁ পরিবর্তনটা এত সোজা না, বিপ্লবের মুখোমুখি হতে হয়। 2, যে হ্যাঁ জানি যে একজন যখন আরেকজনকে তাড়া করছে, তখন সে যেহেতু এগিয়ে, তাই ধরাটা এত সহজ হয় না। 3 কি বলছে, ইট ইজ অলসো আর্গুড দ্যাট সিন্স দ্য মডার্নাইজেশন থিওরি ইজ টিপিক্যালি আ ওয়েস্টার্ন ফেনোমেনা,
ইট রুটস obviously মাস্ট লাই অ্যারাউন্ড ক্যাপিটালিস্ট সোসাইটি, যে এটা যেহেতু পশ্চিমী তাই অবশ্যই এর যে মূল, সেই মূলটা গ্রথিত আছে ক্যাপিটালিস্ট সোসাইটিতে, পুঁজিবাদী সমাজে। তাই পুঁজিবাদী সমাজ কোনোদিনও আধুনিকীকরণ আনতে পারবে না। আধুনিকীকরণ ইন হুইচ সেন্স, যে সবার বিকাশ হবে এই সেন্সে। রোস্তো হ্যাজ বিন ক্রিটিসাইজড, এখানে আছে রোস্তোর ক্রিটিসিজম করা হচ্ছে যে তুমি বললে যে পাঁচটা স্টেজ যদি কেউ ফলো করে তাহলে সে মডার্নাইজেশনে পৌঁছে যাবে। এক্ষেত্রে টেলিওলজিক্যাল অ্যাপ্রোচ বলে। হোয়াট ইজ টেলিওলজিক্যাল? টেলিওলজিক্যাল মানে হচ্ছে উদ্দেশ্যমূলক, যে আমি এমন একটা কথা বলবো সেই কথার শেষে লাস্টে যেন 2 2 4 হয়ে যায়। তোমরা ওই উদাহরণটা শুনেছো যে একজন ভদ্রলোক ছিলেন, তাকে যে রচনাই দেওয়া হোক না কেন সে লাস্টে কুমিরের গল্প নিয়ে আসে। তো আমার যদি মাথায় প্রথম থেকেই থাকে যে আমি কুমিরের গল্পই বলবো, তাহলে তুমি আমাকে যা দাও আমি সেখানে কুমিরের গল্প নিয়ে আসবো। দ্যাট ইজ টেলিওলজিক্যাল, যে উদ্দেশ্যমূলক, যে সে আসলে 2 2 4 করে দিয়েছে, যে বলে যে এই 5টা স্টেজ এটা ফলো করলে মডার্নাইজেশন চলে আসবে। তাহলে তার উদ্দেশ্য কোথাও না কোথাও কোথায় খামতি আছে ডেভেলপমেন্টের তা খোঁজা না, কিভাবে মডার্নাইজেশন আনবে জোরজাবস্তি সেটা খোঁজা। The most well-known reaction to theories of modernization is that of its antithesis, the theory of dependency. মডার্নাইজেশনের যে পার্সপেক্টিভটা ছিল, মানে দেখো আমরা কিন্তু যা পড়ছি সেগুলো কিন্তু ডেভেলপমেন্টের উদ্দেশ্যে পড়ছি, আমরা ডেভেলপমেন্টে যাওয়ার চেষ্টা করছি। ডেভেলপমেন্টের দিকে যেতে গিয়ে আমি মডার্নাইজেশনের সাথে দেখা হলো। মডার্নাইজেশন আমি কতগুলো পার্সপেক্টিভ পেলাম, মডার্নাইজেশনকে দেখলাম, বুঝলাম, জানলাম। তারপরে আমরা জানলাম যে আচ্ছা মডার্নাইজেশন জিনিসটা এটা ভালো না, এর ভালো জিনিস একটাই, কিন্তু খারাপ জিনিস অনেক বেশি। ভালো জিনিস কি, এটা খুবই সিম্পল ছিল, এটা বলে দিচ্ছে ওয়েস্ট ইজ বেস্ট, ওয়েস্টকে ফলো করো তোমার কাজ হয়ে যাবে। খারাপ জিনিস অনেকগুলো, সেখানে বলছে যে না এই হচ্ছে ওয়েস্ট ইজ বেস্ট মানে ক্যাপিটালিজম, তুমি এত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবে না, সেখানে নানা রকম বিপ্লব আসবে। তারপর এরকম 5টা স্টেজ তুমি বলে দিতে পারো না, এটা তো উদ্দেশ্যমূলক। এই পর বলছে যে আরেকটা প্রতিদ্বন্দ্বী পেয়ে গেল, মানে ডিপেন্ডেন্সি থিওরি। ডিপেন্ডেন্সি থিওরি মানে কি? ডিপেন্ডেন্সি থিওরি মানেই হচ্ছে The dependency theory takes a far more global view and postulates, যে নতুন একটা থিওরি, যে থিওরির ব্যাপারে আমরা আগামী পড়বো, যেখানে বলছে that the difficulties in development are not due solely to the internal workings of the country or region in question, but have more to do with the global structures imposed by the developed onto the less developed. মানে তোমার যা সমস্যা আসলে তোমার সমস্যা না, পুরো বহির্বিশ্ব থেকে তোমার উপর যে একটি জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে সেটিই আসলে সমস্যা। তাহলে এটির ব্যাপারে আমরা আরো ডিটেলসে পড়বো, দ্য থিওরি অফ ডিপেন্ডেন্সি। যে এখানে আমরা পড়লাম বা জানলাম যে আসলে মডার্নাইজেশনের একটা বিরোধী যে থিওরি আছে, অ্যান্টিথেসিস, যেটাকে আমরা বলছি ডিপেন্ডেন্সি থিওরি, সেটা অনুযায়ী যে যে দেশটা বা যে কান্ট্রি বা যে শহর মানে সোসাইটিটা পিছিয়ে, সেটা পিছিয়ে তার নিজস্ব কারণে না, বরং গ্লোবাল কারণে, গ্লোবাল কাঠামো অনুযায়ী সেটাকে পিছিয়ে রাখা হয়েছে, সেই কারণে সে পিছিয়ে। লাস্ট, it has been pointed out that the modernization theory itself has produced nothing truly visible yet, যে মডার্নাইজেশন থিওরির ফলে আমরা চোখে দেখতে পাচ্ছি এমন একটা লাভ পাইনি। This is not because there has been no development in the past 50 years. There has been evolution related to both fields of thought, but the theories themselves are so indistinct and vague. Modernization theory does not paint a very precise picture of what should be happening, and more particularly how it should be occurring. মানে বলছে যে মডার্নাইজেশন থিওরির দর্শনীয় বা দেখা যাচ্ছে এমন কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, থটের চেঞ্জ এসেছে, টেকনোলজির চেঞ্জ এসেছে, 50 বছর ধরে ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আমাদের কোথায় যাওয়া উচিত, কি হচ্ছে, কোথায় যাব, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এই যে অ্যানালিসিস গুলো সেগুলো কিন্তু মডার্নাইজেশনে হয়নি। এবং মডার্নাইজেশনের যে থিওরিগুলো আসলে সামনে এসেছিল প্রত্যেকটাই বলছে ভেগ, কারণ এগুলোর সাথে কোথাও না কোথাও বাস্তব যে সমস্যা, বাস্তব যে সমাজ, তার কোনো মিল পাওয়া যায়নি। তাহলে এটাই ছিল আমাদের সবটা, মানে পরিবর্তনের পার্সপেক্টিভ, মডার্নাইজেশনের কনসেপ্ট অ্যান্ড পার্সপেক্টিভ, মডার্নাইজেশনের বিভিন্ন ক্রিটিসিজম, এবং এই ইউনিট 2টা শেষ হলো আমাদের। এই পরবর্তী ইউনিটে আমরা পড়ব সোশ্যাল, হিউম্যান অ্যান্ড জেন্ডার ডেভেলপমেন্ট পরের ভিডিওতে। আজকের জন্য তাহলে এতটাই।